দুবলাগড়ি বালাসোরের বুকে এক নির্জন সমুদ্র সৈকত, সাদা বালির বিস্তৃত বিছানা আর ঝিনুকের সমাহার। এ যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। সাগরের গর্জনের হালকা বাতাসের ছোঁয়ায় যখন ঝাউবন ওঠে দুলে, তখন মনে হয় আমরা বিরাজমান কোনো স্বর্গীয় রাজ্যের কোলে। লাল কাঁকড়ার পিছনে দুষ্টুমিতে মাতা আর বিচ ফুটবলের তালে বন্ধুদের ফিরে পাওয়া। সবই সম্ভব হয়েছিল কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টা দূরত্বে থাকা ফাটাফাটি এই সি বিচের কল্যাণে। আজকে হচ্ছে 8 মার্চ শনিবার 2025। গত বছর এই মার্চের শেষেই আমরা বন্ধুরা মিলে গেছিলাম পুরুলিয়াতে, আর আবার আজকে এই 1 বছর পর সেই বন্ধুরা মিলেই যাচ্ছি উড়িষ্যার বালাসোরের দুবলাগড়ি বিচে। মাঝের এই একটা বছর একটু হাইবারনেট মুডে চলে গেছিলাম। এখন আমি আছি শালিমার স্টেশনে, আর এই শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ছাড়বে ধৌলি এক্সপ্রেস, যেটা করেই আমরা যাব হচ্ছে ওই বালেশ্বরের উদ্দেশ্যে, আর সেখান থেকে আবার দুবলাগড়ি সি বিচ। দুবলাগড়ি বিচে যাওয়ার সমস্ত অপশন আমি আপনাদের বলে দিচ্ছি ট্রেনে উঠে। তার আগে আপনাদের দেখাই যে এই ট্যুরে আমার সাথে কারা কারা এসছে। প্রথমেই সেই একই অভিদা। সোম, ও টুপি পরে আজকে মেকআপ দেয়া অনিমেষ, মিয়া ভাই প্রত্যেক। এই ব্যক্তিটিকে দেখুন, বিশেষ সম্মানীয় ব্যক্তি, খুব বড় ব্যক্তি, সাগনিক স্যার। এবং প্রথম এবং শেষ ট্রিপ। ট্রেনটা কিন্তু অনেক আগেই চলে এসছে, আর ট্রেনটা দিয়েছে হচ্ছে এই শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম। দুবলাগড়ি যাওয়ার জন্য মানুষের মুখে দুটো নাম শুনবেন, একটা হচ্ছে বালাসোর আর একটা হচ্ছে বালেশ্বর। হ্যাঁ, আমি জানি সেকেন্ড নামটা একটু ফানি, বাট দুটো নামই কিন্তু একই জায়গাকে রিপ্রেজেন্ট করছে। বাট স্টেশনটা আছে কিন্তু এই বালেশ্বরের নামে, তাই যখন আপনি টিকিট কাটবেন তখন কিন্তু বালেশ্বর বলেই সার্চ করবেন। কলকাতা থেকে এই বালেশ্বর যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে, হাওড়া, শালিমার আর সাঁতরাগাছি থেকে। তার মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে এই ধৌলি এক্সপ্রেসে, যেটা প্রত্যেকদিন সকাল 9:15 সময় ছাড়ে হচ্ছে এই শালিমার থেকে। আর এটা হচ্ছে বালেশ্বর পৌঁছাবার টাইম হচ্ছে দুপুরে 1টা। এটা ছাড়া আমি বাকি যে বেস্ট ট্রেনগুলোর অপশন আছে সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি আপনার দরকার পড়ে তাহলে ওটা দেখে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে দুবলাগড়ি বিচে যে কটা রিসর্ট আছে, মোটামুটি সব রিসর্টেরই হচ্ছে চেক ইন টাইম দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 10টা। তাই আপনি যত তাড়াতাড়ি এই বিচটায় পৌঁছাতে পারবেন তত ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। তাই সকালের ট্রেন ধরে যাওয়াটাই সব থেকে হচ্ছে বেস্ট অপশন। এছাড়া যদি আপনি ট্রেন না পান, তাহলে কলকাতা থেকে কিন্তু অনেক বাসের অপশন আছে। কলকাতার বাবুঘাট, এসপ্ল্যানেড, সাঁতরাগাছি থেকে প্রচুর বাস যাচ্ছে দেখলাম বালাসোর অব্দি। বাট একটা জিনিস আমি দেখলাম অনলাইন, যখন বাসের এই ডিটেলসগুলো চেক করছিলাম, ম্যাক্সিমাম বাস কিন্তু কলকাতা থেকে সন্ধ্যাবেলা ছেড়ে মাঝরাতে পৌঁছাচ্ছে হচ্ছে আপনার বালেশ্বর বা বালাসোর স্টেশনে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যাতে আপনাকে মানে মাঝরাতের বাসটা না ধরতে হয়। তো এটা একটু ভালোভাবে চেক করে নেবেন। আর যারা পার্সোনাল কারে করে মানে নিজেদের গাড়ি করে দুবলাগড়ি যাবেন, তাদের তো আলাদা করে কিছু বলতে হবে না, কারণ প্রচুর মানুষ গাড়ি করে যেতেও প্রেফার করে। আচ্ছা, এই ধৌলি এক্সপ্রেস হচ্ছে প্যান্ট্রি কার আছে, তো এখানে এর জন্য খাবারের অপশন থাকছে। খাবারের অপশন মেনলি 3টে দিচ্ছে এরা, একটা হচ্ছে উপমা, একটা হচ্ছে ব্রেড কাটলেট, আর একটা হচ্ছে ব্রেড অমলেট। তো আমরা মানে মিলিয়ে মিশিয়ে ট্রাই করছি আর কি। আমি নিয়েছি হচ্ছে ব্রেড কাটলেট, আর খেয়ে জানাচ্ছি কেমন খেতে। এই হচ্ছে ব্রেড আর কাটলেটটা, 2টো ব্রেড 2টো কাটলেট। ভেজ কাটলেট, আলুর পুর আছে, তারপরে মোটামুটি কাটলেট, আর মাঝে দেখছি একটু বিট মতো আছে। খারাপ খেতে, মানে আমার ব্রেকফাস্টের জন্য ঠিকই আছে।
সো ফাইনালি আমরা চলে এসেছি বালেশ্বর স্টেশনে। ট্রেনটা নামালো হচ্ছে আমাদের বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন বাজে হচ্ছে 1:17। আমাদের 1টার সময় নামার কথা ছিল, বাট 1:17-তে নামিয়েছে, মানে ওই মিনিট 15-20 আজকে লেট করেছে আর কি ট্রেনটা। এইটা হচ্ছে বালেশ্বর স্টেশনের বাইরেটা এরকম। এটা হচ্ছে পুরো স্টেশন চত্বরটা। আমাদের গাড়ি তো এখানে দাঁড়িয়ে আছে অলরেডি, আমাদের গাড়ি অলরেডি বুক আছে আর কি। প্লাস স্টেশনের বাইরে থেকেও এখানে গাড়ি আপনারা পেয়ে যাবেন এসে, যদি আপনাদের আগে থেকে গাড়ি বুক করা না থাকে। আর একটা জিনিস, আপনি বালেশ্বরের যে স্টেশনেই নামুন না কেন, আপনাকে কিন্তু ডুবলাগড়ি যাওয়ার জন্য গাড়িটা নিতে আসতে হবে এই 1 নম্বর স্টেশনের বাইরেই। মানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, 2 নম্বর প্ল্যাটফর্ম নামার পর আমাদের 2 নম্বর থেকে আবার এই 1 নম্বরের দিকে আসতে হলো, এবং 1 নম্বর বাইরে বেরিয়ে এখানেই সব গাড়ির স্ট্যান্ডগুলো আর কি। স্টেশনের বাইরেই হচ্ছে এই জায়গাটা, এরকম গাড়ির স্ট্যান্ড আছে। এখানে 2-1টা অটো দেখতে পাচ্ছি, নালে ওই জায়গাটায় লাইন দিয়ে অটো, ওই জায়গাগুলোতে লাইন দিয়ে অটো। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা যেহেতু 6 জন আছি তাই একটা বোলেরো নিয়েছি। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে রাখবো, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা বুক করে নিতে পারেন আর কি। তো আমরা ওই বালেশ্বর বা বালাসোর স্টেশন থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এবার হচ্ছে যাচ্ছি ওই ডুবলাগড়ি সি বিচের উদ্দেশ্যে। তো এখান থেকে মানে এই বালাসোর বা বালেশ্বর স্টেশন থেকে ডুবলাগড়ি যে সি বিচ, তার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার মতো। আর মোটামুটি যেতে সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো এখন বাজে হচ্ছে 1:45। যেহেতু আমরা ওখানে একটু আইসক্রিম বা একটু শেক খেলাম, একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো এখন 1:45 বাজে, দেখা যাক আমরা সি বিচে কখন পৌঁছাই। বালেশ্বর স্টেশন থেকে প্রথম 20 কিলোমিটার রাস্তা একদম স্মুথ, কিন্তু শেষের 10 কিলোমিটার রাস্তা সামান্য খারাপ, যা আপনারা দেখতে পাচ্ছেন এখন সামনেই। যদি এতে চিন্তার কোনো কারণ নেই। এটা হচ্ছে রিসর্টটার একটা ফার্স্ট লুক। এখান থেকে পুরো শুরু হয়েছে এই জায়গাটা, এবং সামনে এই গাড়িটা কটেজ বা রুম টাইপের আছে। পরে আমি ডিটেলসে সব জানাচ্ছি। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এই জায়গাটা তো দারুণ লাগছে, বেশ সুন্দর সেটআপ। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের এখানকার যে ডুবলাগড়ি রিসর্ট গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তো যেটা ভেবেছিলাম যে 1 ঘন্টা তো লাগবে বা 1.5 ঘন্টাতে সময় লাগবে, কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার এতটাই জোরে চালিয়েছে যে আমরা 50 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেছি। আর এসে যেটা দেখলাম যে এখানে যা বুঝলাম যে লাস্ট 35 কিলোমিটার মধ্যে লাস্ট 10 কিলোমিটার রাস্তা একটু খারাপ, মানে একটু ভাঙাচোরা আছে, বাট খুব খারাপও এরকম নয়, মানে অ্যাডজাস্ট করে আপনি গাড়ি নিয়ে আসতেই পারেন। অনেকেই এসছে গাড়ি নিয়ে, কোনো অসুবিধা নেই। তবে গুগল ম্যাপ হয়তো, আমার জিও নেটওয়ার্ক, তো গুগল ম্যাপ সেরকম ভাবে খুব একটা কাজ করছিল না, সেক্ষেত্রে আপনাকে কোনো স্থানীয় কাউকে জিজ্ঞেস করে আসতে হবে। এটা একটা হয়তো অসুবিধা হতে পারে, বাট রাস্তাটা একদম পুরো মেইন রোড থেকে যে রাস্তাটা এসছে পুরোই টুয়ার্ডস এখানকার যে রিসর্ট সেইগুলোর দিকেই এসছে আর কি। তো খুব একটা আসতে কোনো অসুবিধা হবে না, গুগল ম্যাপ যদি কোনো প্রবলেম করেও। এছাড়া তো স্থানীয় লোকজন আছে, তাকেও জিজ্ঞেস করে নিতে পারেন। আর রিসর্টটার ওভারভিউ আমি কালকে সকালবেলা উঠে দেবো, যেহেতু এখন খুব লেট হয়ে গেছে। তো এখন ফার্স্ট চান করে আর কি লাঞ্চটা আমরা করে নিচ্ছি। শুরুতে এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেখানে ডাব আছে, ছোট ডাব, বাট খেতে মোটামুটি খারাপ না, ভালোই। যে এটা হচ্ছে লাঞ্চের জায়গাটা, দেখিয়ে দিই একটু ভেতরটা কেমন।
লাঞ্চ অলরেডি আমাদেরকে সার্ভ করা শুরু করে দিয়েছে, সবার এখন আসেনি, আমার চলে এসছে। তো এটা দেখছেন আমার লাঞ্চের এটা। তো নন ভেজে এখানে অপশন 3-4 রকমের আছে। এক, আইদার আপনাকে ভেটকি দেবে, অথবা আপনাকে হচ্ছে চিংড়ি দেবে মানে প্রন, অথবা আপনি চিকেনও নিতে পারেন। এছাড়া মনে হয় ক্র্যাব মানে কাঁকড়ারও অপশন আছে, আর ভেজেরও অপশন আছে এখানে, পনির, মাশরুম, আর হচ্ছে মনে হয় মিক্স ভেজ আছে। আইদার আপনাকে পনির দেবে, বা আপনি যদি মাশরুম চুজ করেন তাহলে মাশরুম, এছাড়া হচ্ছে আপনাকে দিতে পারে মিক্স ভেজ। বাকি তো তরকারিগুলো মোটামুটি সবার প্লেটেই সেম। তো আমি এটা খেয়ে জানাচ্ছি যে কেমন লাগে। এটা হচ্ছে ভেটকির পিসটা দেখছেন, বাকি এই একটা সবজি তরকারি দিয়েছে, এটা ডাল, এটা পাঁপড়, এর তলায় চাটনিটা আছে, এখানে একটু স্যালাড। আর এটা হচ্ছে চিংড়ি, এটা প্রতীকের প্লেটটা চিংড়িতে কপিস প্রন দিয়েছে বলি চারটে হ্যাঁ। আর এটা হচ্ছে চিকেন, কপিস চিকেন, সাগনিক কপিস চিকেন কপিস দিয়ে 4 পিস চিকেন। সোম নিয়েছে হচ্ছে ক্র্যাব, 4 পিস এরকম সাইজের ক্র্যাব। আর মোটা নিয়েছে হচ্ছে ভেজ আইটেম পনির। তো পনিরের থালিটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমার খেয়ে মনে হলো ক্র্যাবটা একটু কম সেদ্ধ, আর একটু বেশি করে সেদ্ধ করতে হতো। এই একটা জিনিস তো ভাঙতে একটু প্রবলেম হচ্ছে শুরুতে, তো আর একটু যদি ঠিক করে সেদ্ধ করতে তাহলে ভাঙাটা আরো ইজি হতো। মানে আপনারা যদি কেউ মানে ওরকম চিংড়ি মাছ ছাড়িয়ে না খেতে পারেন, তাহলে আমি সাজেস্ট করবো ক্র্যাব না নিতে। যদি আপনারা ছাড়িয়ে ক্র্যাব খেতে পারেন তাহলে তো ক্র্যাব খুবই সুস্বাদু, তো আপনাদের খেতে ভালোই লাগবে। আমার মনে হতো একটু বেশি সেদ্ধ হলে একটু বেটার হতো। তো আমি এখানে চিংড়ি মাছের ঝোলটা খেলাম। তো চিংড়ি মাছের ঝোল অত্যাধিক ভালো বানিয়েছে, একটু ঝাল আছে, তো খুব একটা প্রবলেম হবে না। তো চিংড়ি মাছটা আমি এখন ট্রাই করলাম। ক্র্যাবের মতো একটু আমার শক্ত লাগলো, হয়তো মানে বেশি হওয়া উচিত এখানে, কিন্তু আমার একটু শক্ত লেগেছে, বাট প্রিপারেশনটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ, আমার তো ভেটকি ছিল, হ্যাঁ ভালোই হয়েছে, ভেটকি বলবো না। এদের বাকিদের এসব খেয়েছে, ক্র্যাব, প্রন, ভেটকি, সেফ খাওয়া ঠিক আছে। এবার কি ঘুম, আজ শনিবার বলে ভেজ খেতে হচ্ছে, মনটা বেশ খারাপ। সবাই এখানে চিকেন, প্রন, ক্র্যাব এসব খাচ্ছে। আর কিন্তু পনিরের পনিরটা ভালোই, একটু স্পাইসি, কিন্তু এমনি ভালো, পনিরটা বেশ ভালো খেতে। না, এই ফুলকপির তরকারিটা কিন্তু আগুন খেতে। ফুলকপির তরকারিটা দিয়ে ভাতটা মেখে খেতে পুরো আগুন লাগছে। হ্যাঁ, চিকেনটা খুব ভালো ছিল। আমি চিকেন থালি নিয়েছি, চিকেনটা খুব ভালো ছিল, এটাও খারাপ নয় ফুলকপির তরকারিটা। আর মোটামুটি বাকি সব ঠিকঠাক, অ্যান্ড টেস্টি খাবার, অ্যাভারেজ টেস্টি, মানে যেমন বলে ডিসেন্ট টেস্টি, অ্যাভারেজ বলবো না, ডিসেন্ট টেস্টি খাবার। আর হোপফুলি এখানে বাকিরা আমি খাইনি, বাকিরা সবাই বলছে মোটামুটি খাবার খারাপ নয়। তো ডিসেন্ট খাবার, ডিসেন্ট, নাথিং টু এক্সেপশনাল, নাথিং টু ব্যাড, ডিসেন্ট খাবার। মানে যেমন আপনাদের দুপুরবেলার মানে লাঞ্চ হয় যে কোনো জায়গায়, আপনার যদি ঘরোয়া খাবার চান ভালো, তার সাথে হ্যাঁ রিচনেসটা হচ্ছে আপনার চিকেন বা ক্র্যাব এগুলো আছে, বা আমাদের এখানে আছে। তো ফাইনালি আমি খাচ্ছি এখানে যে হচ্ছে ভেটকির ঝোলটা দিয়ে এই ভাতটা মেখে খাচ্ছি। আমার কিন্তু ভেটকির ঝোলটা অসাধারণ লেগেছে, মানে জাস্ট অসাধারণ। খুব ভালো একটা সর্ষের পরিমাণ দিয়ে, মানে একটা ভালো অ্যামাউন্ট অফ সর্ষে দিয়ে ঝোলটা বানানো হয়েছে, এবং ঝাল একটা বেশ লাগছে ব্যাপারটা। অনেকদিন বাদে আমি একটা কড়া ঝোল খেলাম, আমি খুব স্যাটিসফাইড এই ভেটকি মাছটা নিয়ে। তো আমার ভেটকি মাছটা আপনাদের জন্য রেকমেন্ডেড। বাকি প্রতীকও যেটা বললো বা সোম যেটা বললো, প্রত্যেকটা ঝোল কিন্তু আলাদা আলাদা, মানে চিংড়ির ঝোল আলাদা টেস্ট, যেটা হচ্ছে চিকেনের ঝোল সেটা পুরো আলাদা টেস্ট, ক্র্যাবের যে মানে যেটা গ্রেভিটা আছে সেটা পুরো আলাদা টেস্ট। মানে এরকম নয় অনেক জায়গায় কি হয়, সেম টাইপের ঝোলের মধ্যেই যেমন চিকেন বা ক্র্যাব বা হচ্ছে ওই ভেটকি টাইপের গুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট এখানে কিন্তু সেরকম নয়। তো আমি ভেটকি নিয়ে খুব স্যাটিসফাইড। খাবার দাবার নো ডাউট মানে এমনি ভালো। আর যেটা কি এক্সট্রা আপনি যদি নেন কিছু, তাহলে কিন্তু সেটা চার্জেবল। তবে ভাত আপনি নিতে পারেন যত খুশি, তরকারিও দেবে। আর আমি হচ্ছে এক্সট্রা এখানে এই ভেটকি মাছের ঝোলটা চাইলাম, সেটাও দিয়ে দিয়েছে। মানে এমনি নো ডাউট ব্যবহার খুব ভালো এখানে যারা সার্ভ করছে আর কি। তো এই মানে রেকমেন্ডেড, খাওয়া দাওয়ার জন্য জায়গাটা রেকমেন্ড। আরেকটা জিনিস কি, আমরা তো মানে অলরেডি একটা করে মানে মেন কোর্সে চিংড়ি বা প্রন বা ক্র্যাব এগুলো দিয়েছে। তো এছাড়া আপনি এক্সট্রা চিকেন যদি মনে হয় নিতে চান, বা যদি আপনার মনে হয় আলাদা করে ক্র্যাব নেবেন, সেটা নিতে পারেন। তো সেটার জন্য আলাদা করে চার্জেস দিতে হবে, সেটা কিন্তু এই প্যাকেজের সাথে ইনক্লুডেড না। প্যাকেজের সাথে আপনাকে যে টাকাটা নিচ্ছে, তারা সেই টাকাটায় যে কোনো আপনাকে মেন কোর্স দেবে।
লাঞ্চের পর এখানে এখন একটু চিল করছি, আর একটু পরেই আমরা যাব বিচটা এক্সপ্লোর করার জন্য। তবে তার আগে আপনার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যখন লোকজন বেড়াতে আসে তো এখানে হচ্ছে এখান থেকে লোকজন একটা সাইট সিইং এর প্ল্যান করে। তো এখানে 3টে মন্দির আছে, খুব কাছে না, আমি ডিস্টেন্সটা বলছি আপনাদেরকে। তো খুব 3টে ফেমাস মন্দির আছে, একটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল, একটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, আর একটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। তো এই 3টে যে মন্দির আছে, সেই 3টে মন্দির লোকে সাইট সিইং এর জন্য ঘুরতে যায়। তো টোটাল ওই 3টে মন্দির কভার করে যাওয়া আসা নিয়ে প্রায় 140 কিলোমিটারের মতো একটা মোটামুটি ট্রিপ হয়। তো যেটা অনেকে এখান থেকে যাওয়ার প্ল্যান করে আর কি। যেহেতু আমরা মানে এখানে এসেছি, আমরা মাত্র একদিনের জন্য থাকছি, আর বিকেলবেলা আমার এই পড়ন্ত রোদে বিচটাকে এক্সপ্লোর করতেই ভালো লাগে, তো তার জন্য আমরা যাচ্ছি না। তবে যদি আপনারা এই জায়গাগুলো এক্সপ্লোর করেন, তার জন্য আমি একটা অন্য চ্যানেলের ভিডিও দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে, অনিন্দস ট্রাভেলগের একটা চ্যানেলের একটা ভিডিও। তো সেই ভিডিওটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে রাখবো, তো আপনি এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে ওই যে পুরো সাইট সিইং এর একটা খুব ভালো ওভারভিউ পেয়ে যাবেন। সো এখন বাজে হচ্ছে 4:55, রোদ অলমোস্ট পড়ে গেছে, আর আমি আর সোম যাচ্ছি এখন ওই বিচের দিকটাতে একটু সানসেটটা উপভোগ করতে, যদি পাই। অভি অলরেডি চলে গেছে, এগিয়ে গেছে, আর প্রত্যেকটা আসছে পেছনে। আর এই যে এই জায়গাটা এরকম যেতে হয়, রাস্তাটা দেখতে হবে কেমন। যে ক্যাম্পের টেন্টগুলো এখানে শেষ হয়েছে, এর পাশ থেকেই হচ্ছে দেখতে পাচ্ছেন এইদিকে রাস্তাটা। তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, উপরে এরকম ঘন পুরো ঝাউবন। আওয়াজ পাওয়া যাচ্ছে বিচে। হ্যাঁ, এখান থেকে জলের কিন্তু আমরা আওয়াজ পাচ্ছি। এই সোজাটাই জল। সো ক্যাম্প থেকে মোটামুটি 500 মিটার মতো হাঁটতে হবে, এখন আমরা আসিনি, দেখা যাচ্ছে জায়গাটা অলমোস্ট। বাট এই যে 500 মিটার এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, এটা কিন্তু একটা খুব এপিক এক্সপিরিয়েন্স এখন অবধি লাগছে। খুব ছোট হলেও বাট খুব দারুণ। সো সোম স্পেশালি বললো যে কালকে সকালবেলা ভোরবেলা উঠে আমরা আবার এই জায়গাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, আর দেখবো যে তখন কেমন একটা এক্সপিরিয়েন্স হয় আর কি। নো ডাউট সেটাও একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের বিচ, এটা দীপায়ন থেকে আমি ক্যামেরা ছিনিয়ে নিয়েছি ওর থেকে। দারুণ হাওয়া দিচ্ছে এখানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর। এখানে আমি তোমাকে আবার তোমাদের দেখাই, ওয়ান্ডারফুল একেবারে। একদম শেষ এই জায়গাটা এসে, ঝাউবনের শেষটা এসে এরকম বসার জন্য ব্যবস্থা করা আছে। ও কিলার জায়গা পুরো একদম। আচ্ছা, বিচে তো আমরা এখন আছি এবং বিচটা খুব ভালোভাবে এক্সপ্লোর করছি। তবে এখানে এসে যে চান করার ব্যাপারটা সেটা একটুখানি বলে দিচ্ছি, যে এখন বাজে অলমোস্ট আপনার 5:30, কিন্তু এখন কিন্তু ভালো জোয়ারের জল আছে। তো এই টাইমটা বা এর 1-2 ঘন্টা আগেও বললো ভালো রকম চান করা যায়, কিন্তু আমরা তো এখন বিকালবেলা জলে খুব একটা নামছি না। আবার বলছে কালকে সকালবেলা ওই 6টা-7টার পর থেকে আবার জোয়ার আছে, তো তখন একবার এখানে আপনারা চান করা যায়, এবং কালকে সেটাই আমরা করব। তো জোয়ারের টাইমটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ ভাটার সময় যেটা হয় কি জল অনেক এগিয়ে যায়, তখন চান করাটা খুব একটা মানে কনভিনিয়েন্ট নয় আর কি। আর যেহেতু এটা একটা ভার্জিন বিচ, তো এখানে খুব একটা বেশি লোকজন সেরকম ভাবে এক্সপ্লোর করে না, এখানে লোক সংখ্যা খুব কম, তাই আলাদাভাবে অন্য সময় চান করলে কোনো একটা রিস্ক ফ্যাক্টরও কাজ করে একটা আননোন জায়গায়। তো এই জিনিসগুলো একটু কাইন্ডলি কনসিডার করে রাখি। আর 2021 সালে আমরা গেছিলাম হচ্ছে মৌসুমী দ্বীপ, যেটা ওই নামখানার ওইদিকে। সেখানে গিয়ে মানে আমরা এত ভালো বিচ কিন্তু পাইনি। এই বিচটা কিন্তু মানে খুবই দুর্দান্ত, খুবই একদম নির্জন আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মনে হচ্ছে। যেহেতু লোক সংখ্যা এখানে কম, আগামী দিনে কি হবে জানি না, কিন্তু তারপরে কিন্তু মানে মৌসুমী দ্বীপের থেকে এই বিচটা আমার অনেক বেটার লাগছে, অনেক বেটার। বিকেলের সোনালি রোদে যেন এক অলৌকিক শান্তি বিরাজমান। যখন সমুদ্রের পাড়ে বালির মসৃণ পৃষ্ঠে কোনো পদচিহ্ন নেই, সেই নির্জন সৈকতে ধূসর আকাশের নিচে সাগরের নরম ঢেউগুলো একে একে পাড়ে এসে আলতোভাবে ভেঙে পড়ে। বাতাসে এক মিষ্টি লবণাক্ত গন্ধ
আর সাগরের ধূসর জল যেন বিশালতার সঙ্গে প্রশান্তি ছড়িয়ে দেয়। সৈকতের এপাশ থেকে ওপাশ পর্যন্ত শুধুই নিস্তব্ধতা, যেন পৃথিবী আর জীবনের তাড়াহুড়ো এখানে পৌঁছাতে পারে না। দূরে সূর্য তার শেষ রশ্মি ছড়িয়ে সাগরের বিপরীতে ঝাউবনের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর আকাশে মেঘের মধ্যে সূর্যের রঙিন আভা ফুটে ওঠে। এই নির্জন সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্যে যেন এক শান্তির অমৃতধারা, যেখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতি নিজেই এক অপূর্ব কবিতা রচনা করেছে। সমুদ্র তটে আমাদের হুড়োহুড়ি ছুটোছুটি ও এক অনবদ্য বিকেল কাটানোর সাক্ষী থেকে যাবে এই দুবলাগড়ি। সো আমরা এখন ফিরছি এই জঙ্গলের রাস্তাটা ধরে, যেটা আমরা গেছিলাম সমুদ্রের দিকে। এখন চারদিকটা এরকম অন্ধকার, পেছনে প্রতীকটা হেঁটে হেঁটে আসছে, সামনে অভি আর সোম। দারুণ 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 একটা মুহূর্ত। ক্যাম্পে ফিরে সবার আগে চোখ গেল বারবিকিউয়ের দিকে। চিকেন, প্রন, পনির, ফিশ, কি নেই সেখানে, দেখেই জিভে জল চলে আসার মতো। এইটা হচ্ছে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, আর এটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। তো এইরকম পকোড়া দিয়েছে, সস, আর এর সঙ্গে ছিল চাটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুডেড। এগুলো হচ্ছে পেঁয়াজিটা মানে পকোড়ার মতো করে দিয়েছে ভেতরে, বাট আগুন টেস্ট লাগে সস দিয়ে। তো এতক্ষণ যেটা দেখালাম ওটা তো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড, যে পকোড়া এবং চা। এবার হচ্ছে এখানে আলাদা করে আপনি বারবিকিউ হয়, বারবিকিউর মধ্যে চিকেন বারবিকিউ আছে, পমফ্রেট আছে মানে বিভিন্ন ফিশের, আর হচ্ছে এখানে চিংড়িরও একটা মানে রোস্ট কাইন্ড অফ আছে। তো ওগুলো, আর এটা হচ্ছে ভেজ পনির, দেখছেন পনির তন্দুরি আর কি। তো এইগুলো হচ্ছে আলাদা করে চার্জেস দিয়ে আপনাকে নিতে হবে। এইটা দেখছেন যে 4 পিস পনির তন্দুরি আছে, এটা 150 টাকা। এরকম 4 পিস যদি আপনি চিংড়ি নেন সেটাও 150 টাকা। আর 1 কেজি হচ্ছে চিকেন বারবিকিউ দেবে, সেটা হচ্ছে 600 টাকা যেটা বলছে। তো আমরা এখানে জাস্ট 1.5 কেজি বারবিকিউ নিয়েছি, যেটা আলাদা করে চার্জেস দিয়ে আপনাকে পে করে নিতে হবে। ফাইনালি চলে এসেছে আমাদের আজকে চিকেন বারবিকিউ। এটা হচ্ছে 1 কেজি চিকেনের বারবিকিউ দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এখানে এভাবে মাপতে পারবেন না, ওরা একটা মোটামুটি আনুমানিক দেয়, 10-12টা পিস থাকে, এটা মোটামুটি 1 কেজি। তো দেখুন লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম, বা কিছু উইংসও মেশানো আছে এখানে। তো এটা হচ্ছে 1 কেজি, দাম 600 টাকা। আর একটা জিনিস হলো, এই যখন আপনি বারবিকিউটা নিতে হয় সেটা বলে দিতে হয় কিন্তু দুপুরবেলা, যখন আপনি লাঞ্চ করছেন। আপনি কিন্তু সন্ধ্যেবেলা বললে অপশনটা হয়তো নাও পেতে পারেন, যদি এক্সট্রা থাকে হয়তো আপনাকে দিয়ে দেবে, বাট আপনাকে নিতে হলে বলতে হবে দুপুরবেলা। তবে এখানে আমার একটা সাজেশন আছে, আপনি জিনিসটা একটু দেখে নেবেন যে এখানে কিন্তু প্যাকেজের মধ্যে অলরেডি কিছু স্ন্যাক্স থাকছে, আবার ডিনার আছে রাত্রি 10টার মধ্যে। তাই এই যদি আপনি বারবিকিউটা নেন তাহলে একটু বুঝে শুনে নেবেন যে আপনার জন্য কতটা সাফিসিয়েন্ট হবে। সন্ধ্যের স্ন্যাক্সে পকোড়া, চিকেন বারবিকিউ সাটিয়ে হজমের নামে যখন ক্যাম্পটা চক্কর মারতে বেরোলাম, তখন ক্যাম্পের যে ভিউটা পেলাম সেটার সৌন্দর্য দিনের কোনো অংশের চেয়ে কম নয়। এলইডি লাইট, টুনি লাইটের পর্যায়ক্রমিক ব্যবধানে জ্বলা নেভা ও রং পরিবর্তনে এক অত্যন্ত রোম্যান্টিক পরিবেশ সৃষ্টি হয়েছে এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে। উনো খেলা সাথে খোশ মেজাজি আড্ডায় আমাদের এক প্রাণবন্ত সন্ধ্যা কেটে গেল এখানে। সো এখন বাজে রাত্রি 10টা, আর আমরা চলে এসেছি রাতের ডিনারের জন্য। ডিনার এখানে সার্ভ হচ্ছে, বাট যেটা বলেছিলাম আর কি, আমরা নিজেরাই সেটা ফিল করছি যে সন্ধ্যাবেলা বারবিকিউ খেয়ে বেশ পেটটা ভরে গেছে। তাই আমাদের একটু ইচ্ছে ছিল যে দেরি করে ডিনারটা করার, বাট এখানে বলছে যে 10:30টার পর এদের কিন্তু মানে যে সার্ভিস সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো চা খাওয়া দাওয়া সব কিছু শেষ করতে হবে 10:30টার মধ্যে, সেই জন্য আমাদের চলে আসতে হলো, কোনো অপশান খাওয়া দাওয়া করে নিয়ে। সো এই হচ্ছে রাতের ডিনার। আপনারা ভাত নিতে পারেন, রুটি নিতে পারেন, যেটা আপনাদের সুটেবল মনে হবে। তো আমরা রুটি নিয়েছি, তো রুটি দিয়েছে এটা চিকেন, এখানে একটা আলু ভাজা দিয়েছে, আর এই আছে স্যালাড, একটা মিষ্টি আছে। আর অনিমেষ নিয়েছে ভেজে মাশরুমটা এটা করে বেশি বুঝতে পারছি না, খেলে হয়তো অনিমেষ বুঝতে পারবো না। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। এখন হচ্ছে বাজে সকাল 6:30, আর কালকে যেটা বলেছিলাম যে সকালবেলা আমরা আসবো এই যে ঝাউবনে যে জঙ্গলটা সেটা এক্সপ্লোর করার জন্য। সোম অলরেডি একটু এগিয়ে ওই সমুদ্রের দিকে চলে গেছে, আর আমি পেছনে আসছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি জায়গাটা এখন কেমন লাগছে।
পুরোটাই কিন্তু এখানে ঘন জঙ্গল। এখান থেকে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে মানে সামনে গিয়ে এখন একটা বিচ পড়বে। এখান থেকে দেখলে মনে হবে যেন আমি একটা কোনো ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই যে এখানে সোমকে পেয়ে গেছি। সোম অলরেডি একবার চলে গেছিল সামনে, আবার ঘুরে এলো, একটা গল্প বলছিল সোম ওর আর একটা কুকুরের রিলেশন আর কি। যে কোনো টুরিস্ট প্লেসে এরকমই হয়, মানুষের সাথে কুকুরের একটা বন্ধন থেকে যায়। আপনি পাহাড়ে যাবেন, আপনি সমুদ্রে আসবেন, যে কুকুর আপনার হোমস্টের যে কুকুর হয় তারা জেনারেলি এরকম গেস্টদের খুব মানে ভালোভাবে ওয়েলকাম করে, তাদের সাথে এধার ওধার ঘুরতে যায়, তাদের মানে হাতে খাওয়া দাওয়া খায়, তো তারা জেনারেলি খুব ফ্রেন্ডলি হয় যে কোনো হোমস্টে কুকুর। শরৎচন্দ্রের সে একটা গল্প ছিল না, ওই গল্পটার নাম কি? দেওঘরের স্মৃতি মোস্ট প্রবাবলি, যেখানে শরৎচন্দ্র কিনা ভুলে গেছি। তো ওখানে একটা সিন ছিল, অ্যাঙ্গেল ছিল আমার একটা কুকুর, যে সেই চেঞ্জের জন্য গেছিল, তারপর সেখানে থাকতো, যখন সে চলে আসবে কুকুরটা দুঃখ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাঙ্গেল ছিল, ভুলে গেছি সেরকম কিছু অ্যাঙ্গেল। বাট বাই দ্য ওয়ে টুরিস্ট দেখতে দেখতে মানে ওরা ইউজড টু হয়ে গেছে এটার সাথে। বাই দ্য ওয়ে এখানে সকালে সানরাইজটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন সকালে এই জায়গাটা কেমন লাগছে, যেটা আমি কাল বিকেলে আপনাদের দেখিয়েছিলাম। এই কুকুরটার কথাই তখন সোম বলছিল। Som's French, Som's trouble. এই যে একবার আদর পেয়ে গেছে, কিন্তু আদর করতে করতে ছেড়ে দিই, এই আদর ব্যাস, আর এটাই তো মিষ্টি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, দিবান আস্তে আস্তে ইউজ টু কর। আবার আমরা অনেকটা হেঁটে চলে এসেছি, বিচটা শেষ হচ্ছে না। এখানে গিয়ে বিচটা একটু টার্ন নিয়েছে মনে হচ্ছে যেন, আর উল্টো সাইডটা হচ্ছে এইটা। তো এইটা দিয়ে যতদূর আপনি এগোবেন, অনেক দূরে গেলে যে বাগদা বিচের নাম শুনবেন, সেই বাগদা বিচ চলে গেছে এই সোজা বিচ। এটা হেঁটে শেষ করা পসিবল না। সামনের এই জায়গাগুলো বুঝতে পারছেন, এগুলো পুরো কাঁকড়া। বাট আমরা কোয়াইট শিওর যে আমরা এগুলো দেখতে পাবো না, যাওয়ার আগে সব ঢুকে যাবে। আস্তে হেঁটে লাভ নেই, আস্তে হেঁটে লাভ নেই ভাই। ফুল লাল কাঁকড়া বেরিয়েছে এই জায়গাটাতে, বড় বড়। এটা স্পট করা যাচ্ছে না এখান থেকে। ওই ওই ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে, কম্পন বুঝতে পারে মালগুলো। এই চলছে আমাদের কাঁকড়া বের করার অভিযান। এখন বাজে সকাল 8:05। বললাম অলরেডি আমাদের 10টার সময় এখান থেকে কিন্তু চেক আউট। তো তার আগে আমরা স্নান করতে যাব, আর এখন আসছি একটু সকালে চাটা খেয়ে নিতে। যদিও ব্রেকফাস্ট একটা আছে, বাট ভাবছি যে আমরা চান করে এসে তারপর ব্রেকফাস্ট করে একেবারে মানে চেক আউট করবো আর কি। এটাই আপাতত প্ল্যান, দেখা যাক যে কীভাবে জিনিসটা এগোয়। সকালের চায়ে চুমুক দিয়ে আমরা শেষবারের মতো এগোতে লাগলাম ডুবলাগড়ির সমুদ্র স্নানে। ঝাউবনের জঙ্গলে তখনও সূর্যিমামা সেভাবে নিজের প্রসার জমাতে পারেনি। এখন 8:30 মতো বাজে, বাট কালকে বিকেলবেলা যতটা আর কি সমুদ্রের ঢেউ ছিল, এখন সেখানে নেই অতটা ঢেউ। তো এই ঢেউতেই আমাদের মানে এই জলেই চান করতে হবে আর কি। তো যেটা বলেছিলাম বারবার, যে এখানে কিন্তু ওই জোয়ার ভাটার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। বেস্ট টাইমিং আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কালকে বিকেলবেলা, ওই সন্ধ্যের দিকটা, তখন জলের ঢেউটা খুব সুন্দর ছিল। ওই টাইমটা জেনারেলি কেউ চান করেন না, বাট ওই জিনিসটা বেশ টাইমিংটা বেশ সুন্দর চান করার জন্য। ডুবলাগড়িতে যে আমাদের সমুদ্র স্নানের অভিজ্ঞতা খুব একটা সুখকর হবে না, তা আগেই বুঝতে পারছিলাম।
তবে তা নিশ্চিত হলো যখন দেখলাম আমরা যতই সমুদ্রের দিকে এগোই না কেন, জল কিছুতেই হাঁটুর ওপর উঠছে না। হাতে সময়ও কম, আর কানে বাজছে তখন বাবা মায়ের দেয়া সতর্কবাণী। তাই এই যাত্রায় বাধ্য ছেলের মতোই হাঁটু জলে গা ডুবিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। এখন বাজে 9:55 আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 10টায় চেক আউট। মোটামুটি অবভিয়াসলি এখানকার ক্যাম্পের বা রিসর্টের লোকজন করে খুশি না, একটা লেট হয়ে যাচ্ছে, বাট আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করার। আর সকালের ব্রেকফাস্টটা করেই তারপর বেরিয়ে যেতে হবে আর কি এখান থেকে। আর তার আগে আমি একটা রুম টুর দিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম কালকে দেবো, বাট দেওয়া হয়নি। নেচার ক্যাম্পে আমাদের ব্রেকফাস্টে আছে এরকম আলুর তরকারি, কুচি পেঁয়াজ, এখানে একটা মিষ্টি দিয়েছে, ব্রেকফাস্ট আমাদের ডান। ব্রেকফাস্টটা কিন্তু খুব লাইট এবং ভালো ছিল, স্পেশালি এখানকার যে মিষ্টি, ওই পান্তুয়া যেটা ছিল ওটা এখানকার খুব যেমন হয় একটা ইউনিক টেস্ট এখানকার যারা বানায় আর কি, ওটা আমার খুব ভালো লেগেছে। আমি একটা চেয়ে নিলাম, দিচ্ছিল না প্রথমে, লাস্টে একটা বাট ব্রেকফাস্টটা ইজ অ্যাকচুয়ালি গুড। গ্যালাক্সি যে নেচার ক্যাম্প সেটা শুরু হচ্ছে ওই যে গাড়িটা দেখছেন সামনে ওখান থেকে। তারপর এই হচ্ছে সামনে এরকম দেখছেন এই জিনিসগুলো কি আমি সেটা বলে দিচ্ছি। তারপর এই সোজা এই উঠে গেছে, উঠে গিয়ে আরো ক্রমশ ওই সামনের দিকে ঘরগুলো গেছে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে মেনলি দু ধরনের আপনার রুম পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে টেন্ট আর একটা হচ্ছে কটেজ। এই টেন্টের মধ্যে 3 রকমের টেন্ট দেখা যায়। একটা হচ্ছে কাপল টেন্ট যেখানে 2 জন থাকতে পারবেন, একটা হচ্ছে গ্রুপ টেন্ট যেখানে আপনি 3 জন থাকতে পারবেন, আর এই গ্রুপ এবং কাপল টেন্ট থেকে পুরোপুরি সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে সুইস টেন্ট। সুইস টেন্ট গুলো দেখছেন একদম ঢোকার মুখেই এই সামনে হচ্ছে সুইস টেন্ট গুলো আছে। এটা হচ্ছে গেল টেন্টে, আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে। আর একটা আছে কটেজ। কটেজের মধ্যে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে। একটা হয় যে আপনার কাপল কটেজ বা হচ্ছে ডিলাক্স কটেজ, যেখানে আপনি 2 জন থাকতে পারবেন, যার ভাড়াটা একটু কম, মানে 2500 অ্যারাউন্ড। তারপরে আছে হচ্ছে একদম প্রিমিয়াম কটেজ, যেখানে হচ্ছে আপনারা ওই 2 থেকে 3 জন থাকতে পারবেন, সেটার ভাড়া সব থেকে বেশি। আর একটা আছে হচ্ছে আপনার ব্যাম্বু কটেজ, যেটা আমি দেখাচ্ছি। ব্যাম্বু কটেজটা হচ্ছে এদের ক্যাটাগরির মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইস। আর একটা আছে হচ্ছে আপনার গ্রুপ কটেজ বা ফ্যামিলি কটেজ, যেখানে আপনারা একসঙ্গে 6 জন থাকতে পারবেন। এবার এই গ্রুপ কটেজটা 2 টাইপের আছে, একটা নন এসি আর একটা এসি। তো আমি প্রত্যেকটা রুম একটা একটা করে স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, দেখে আপনারা বুঝতে পারবেন, তারপর ডিসাইড করতে পারবেন যে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। এবারে এখানে আপনাদের এই যে সুইস টেন্ট বলছি, সুইস টেন্টের একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। একটা রুম, এই হচ্ছে টেন্ট গুলো এরকম হয়, জেনারেল টেন্ট এই। আর এখানে হচ্ছে 2 জনের থাকার ব্যবস্থা আছে। এখানে একটা ছোট আছে আপনার আয়না, আর এই সাইডে হচ্ছে একটা ছোট আলমারি, একটা টেবিল ফ্যান, এখানে একটা স্ট্যান্ড ফ্যান, এখানে একটা টেবিল ফ্যান। আর এই সাইডটা হচ্ছে টয়লেট, আপনি টয়লেটটাও দেখতে পাচ্ছেন এখানে। আর এইখানের কিন্তু টয়লেটে গিজার থাকছে। আর এই জায়গাটা একটা আছে আপনার ছোট আলমারি। এই যে সবার প্রথমে আপনাদেরকে এখানকার টেন্টগুলো দেখিয়ে দিই। দেখুন এখানে পরপর টেন্ট আছে, এই জায়গাটা পুরো টেন্ট। আর টেন্ট এখানে মেনলি 2 টাইপের। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট, যেখানে 3 জন একসঙ্গে থাকতে পারে এই জায়গাটাতে। আর এই দিকে যে টেন্টগুলো দেখছেন এগুলো হচ্ছে কাপল টেন্ট, মানে এই টেন্টগুলোতে আপনার একসাথে 2 জন থাকতে পারবেন। এরকম ভেতরে কিন্তু টেবিল ফ্যান এবং সুইচ বোর্ড দেওয়া আছে, যাতে গরমকালে আপনার হাওয়ার কোনো অসুবিধা না হয় এই জায়গাগুলোতে। যারা হচ্ছে এই টেন্টগুলোতে মানে ফ্যামিলি টেন্ট বা কাপল টেন্টে থাকবেন, তাদের হচ্ছে কিন্তু কোনো এদের সাথে অ্যাটাচ টয়লেট হয় না, আপনি দেখতেই পাচ্ছেন। তো তার জন্য এখানে হচ্ছে কিছু শেয়ারেবল টয়লেট আছে। এই শেয়ারেবল টয়লেটগুলো কিন্তু যারা এই 2টো টেন্টে থাকবে, ফ্যামিলি টেন্ট বা হচ্ছে এই আপনার কাপল টেন্টে, তাদের কিন্তু ইউজ করতে হবে এই আপনার পাশের যে হচ্ছে শেয়ার যে টয়লেটগুলো, ওইগুলো ইউজ করতে হবে। এই হচ্ছে শেয়ার টয়লেটগুলো। এখানে 3টে আমি শেয়ার টয়লেট দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে 204 ব্যাম্বু কটেজ। আর দেখাই যে ব্যাম্বু কটেজের মধ্যে কি আছে। সে ঢুকে এই হচ্ছে ব্যাম্বু কটেজ। আমি এখানটা ছিলাম তাই একটু
চাদরগুলো আর কি এলোমেলো হয়ে আছে। এই একটা আয়না আছে, ছোট একটা নিচে বক্স। এই রুম বেসিক, রুমের ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা আছে ছোট বেসিন, ওখানে আয়না, আর টয়লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে টয়লেট। এখানে কোমোড, আর এখানে কিন্তু কোনো গিজার নেই। এই ব্যাম্বু কটেজগুলো কিন্তু খুবই বেসিক মানের ছিল, আর যেহেতু এর মধ্যে এসি নেই তাই মার্চের গরমে এর ভেতরটা খুবই বদ্ধ লাগছিল। আর এর বিল্ড কোয়ালিটিটাও খুব সাধারণ মানের। তাই পার্সোনালি আপনার যদি বাজেট নিয়ে খুব একটা ইস্যু না থাকে তাহলে আমি আপনাকে ব্যাম্বু কটেজগুলো খুব একটা সাজেস্ট করবো না। তো এইটা প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রুপ কটেজ বা ফ্যামিলি কটেজ, যেখানে একসঙ্গে 6 জন থাকতে পারবেন। আমি রুমের একটা ওভারভিউ দিচ্ছি। এই দেখুন পরপর খাটগুলো রাখা আছে, এখানে এসিও আছে, চাইলে আপনি এসি ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে আপনার টয়লেট। আর এখানে গিজার না, এখানে গিজারটা টয়লেটে কিন্তু নেই। আর এই রকম হচ্ছে ওনাদের এসি যে গ্রুপ কটেজ বা ফ্যামিলি কটেজ আছে 5টা। এবার রুম চুজ করার ব্যাপারে আপনাদেরকে আমার একটু পার্সোনাল টিপস দিয়ে রাখি। আপনারা যদি 4 জন 5 জন বা ইভেন 6 জনও যান তাহলে কিন্তু এই যে গ্রুপ কটেজগুলো না নিয়ে ডাবল শেয়ারিং রুমগুলো নেওয়ার চেষ্টা করুন। তার কারণটা হচ্ছে এই যে গ্রুপ কটেজগুলোতে মাত্র একটা করে বাথরুম। আর আপনি যদি এই সমস্ত বিচের সাইডে বেড়াতে যান তাহলে হয়তো সমুদ্রে নিশ্চয়ই চান করবেন। আর জানেন যে সমুদ্র চানের পর মানে সমুদ্র চান করার পর ঘরে এসে কিন্তু আরেকবার চান করার দরকার হয়। সেক্ষেত্রে একটা মাত্র বাথরুমে সবাই মিলে ম্যানেজ করাটা বেশ একটা চাপের। তাই আমার পার্সোনালি সাজেশন যে আপনি যদি মানে ইভেন গ্রুপেও বেড়াতে যান তাহলে হচ্ছে মানে এই একটা রুম না নিয়ে মানে এই যে গ্রুপ কটেজগুলো না নিয়ে ডাবল শেয়ারিং রুমটা চুজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের যে এখানকার ডিলাক্স কটেজ, সেটা এখানে আমরা এই রুমটা অলরেডি ছিলাম, এটা একবার দেখিয়ে দিচ্ছি। এই ঢুকেই একটা এরকম বেড, এখানে কিন্তু 2 জন তো আরামসে শুতেই পারবেন, আর আমার মতো মানুষজন হলে 3 জনও শুয়ে যেতে পারবেন। আর এখানে একটা ছোট টি টেবিল আছে, এইখানে একটা আলমারি, এই এসি, এখানে হচ্ছে ওয়াল ফ্যান, আর এই হচ্ছে এখানে বেসিন, আর এই হচ্ছে আপনাদের টয়লেটে কিন্তু গিজার আছে। এইটা হচ্ছে আমাদের আর একটা ডিলাক্স কটেজ, দেখতে পাচ্ছেন রুম নাম্বার 209। এটা আমার খুব বেটার লেগেছে রুমটা। এটা আগেরটার মতোই খাট, বাট এখানে একটা ফেসিলিটি আছে, এখানে যদি আপনারা 3 জন থাকে সেটার একটা পজিটিভ পয়েন্ট আছে। এই খাটটাতে তো দেখুন 3 জনের হয়ে যেতে পারে, যদি বা একটু অসুবিধা হয় তাহলে আর একজনের শোয়ার জন্য এখানে একটা এরকম এক্সট্রা বেড দিয়ে দিচ্ছে, এটা খুব পজিটিভ। বাকি এখানে হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এটা হচ্ছে একটা টেবিল ফ্যান, এখানে এসি থাকছে, আর রুমটা স্পেস দেখুন এখানে এটা এরকম। আর এখানে একটা ছোট আলমারি আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। তো আচ্ছা, এবার আপনাদের একটা এখানে দেখাই যে প্রিমিয়াম যে কটেজগুলো হয় সেটার একটা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন ঢুকেই একটা আলমারি আছে, এখানে একটা ছোট টেবিল, টি টেবিল, এই সাইডে এসি, একটা আয়না, আর এইখানে আছে হচ্ছে আপনার বেসিন। আর আপনাদেরকে একটু টয়লেটটা দেখাচ্ছে। এই হচ্ছে টয়লেট, গিজার আছে, ফ্লোর, আর এইখানে একটা টিভি আছে। প্রিমিয়াম ঘরগুলো একটু ফ্লোরগুলো মানে খুব সুন্দর করে বানানো, টয়লেটটা একটু বেশি অর্গানাইজড ওয়েতে আছে আর কি, মানে টাইলসগুলো ভালো। এটাই প্রিমিয়ামের মানে কনসেপ্টটা, আলাদা সেরকম কিছু এক্সট্রা নেই। আপনি যেগুলো ডিলাক্স রুম সেগুলো মানে আমার বেশি ভালো লাগলো। মানে আপনি যদি চান যে বেস্ট ভ্যালু যদি আপনি পেতে চান, তার সঙ্গে যদি বলুন যে ঠিকঠাক অ্যাকোমোডেশনে পেতে চান, তাহলে আমার সাজেশন আপনি ডিলাক্স রুম চুজ করতে পারেন। ডিলাক্স রুমগুলো সব থেকে ভ্যালু ফর মানি। ওভারঅল আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্পের অভিজ্ঞতা খুব ভালো, তাই আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য এই জায়গাটা রেকমেন্ডেড। ইমপ্রুভমেন্ট বলতে আমার মনে হয়েছে যে একটু রুম সার্ভিসটা একটু বেটার হওয়া দরকার, কারণ কিছু চাইলে মানে রুমে কিছু চাইলে সেটা একটু আসতে ডিলে হচ্ছিল। এটা বাদে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো ছিল। নির্ধারিত টাইমে চেক আউট করার পরও
ঘন্টাখানেক রেস্ট করে আমাদের আগের দিনের আশা গাড়ি করেই রওনা দিলাম বালেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। মনে তখন একরাশ ভালো লাগা আর সাথে ডুবলাগড়িকে ছেড়ে যাওয়ার তাহার প্রমাণ দুঃখ। স্টেশনে এসে নির্ধারিত সময়ের থেকে অনেকটা লেটে চলা ধৌলি এক্সপ্রেস ধরে আমরা ফিরে এসেছিলাম বাড়ি। এই ছিল আমাদের ডুবলাগড়ি ভ্রমণের গল্প। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।